সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। সামনে কুরবানি চলে এসেছে, সে চিন্তা করে আজকে গরুর মাংসের খুব সাধারণ দুটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাজে আসবে। এখানে একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি এবং গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কেজি গরুর গোশত রান্না করব। সেজন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের উপকরণের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি 2 টেবিল স্পুন করে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 কেজি মাংসের জন্য 1 টেবিল স্পুন করে আদা বাটা এবং রসুন বাটা দিতে হবে। তো এখন এই মশলাগুলোকে একটু ভুনে নিচ্ছি যাতে কাঁচা স্মেলটা না পাওয়া যায়। লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন, আর 1 টেবিল স্পুন করে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে একটু তেলের মধ্যে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে মশলাটাকে ভুনে নিব। রান্না হচ্ছে একটা শিল্প, এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয়। আপনার মন যত ভালো থাকবে রান্নাটাও তত সুস্বাদু হবে। এরই মাঝে দেখতে পেয়েছেন অবশ্যই আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, আর আমি সামান্য পানি দিয়ে এখন মশলাগুলোকে আবারও কষিয়ে নিচ্ছি। যে কোনো রেসিপি আমরা তৈরি করে থাকি না কেন, যত বেশি কষাবো ততই কিন্তু সুস্বাদু হয়ে থাকবে। এবারে মাংসগুলো ধুয়ে আমি পানি ঝরতে দিয়ে রেখেছিলাম একটা স্ট্রেনারে, সে মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। আজকে আমি শুধু গরুর মাংস এখানে দেইনি, সাথে গরুর কলিজিও আছে। 2 কেজি গরুর গোশতের সাথে আমার এখানে 250 গ্রাম মতন কলিজা আছে। আমি কিন্তু আলাদা করে কলিজা ভুনা করলে খেতে পছন্দ করি না, তো সেক্ষেত্রে আমি এভাবে গরুর মাংসের সাথে সামান্য পরিমাণ কলিজা দিয়ে তারপর ভুনা করে নিই। তো সেটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কষিয়ে নিচ্ছি। প্রথমে দেখতে মনে হয়েছিল না যে পাত্রটা ভরে গিয়েছে, একটু কিছুক্ষণ কষিয়ে নেবার পর মাংসের পরিমাণটা কিন্তু কমে আসে এবং নাড়াচাড়া করতে সুবিধা হয়ে থাকে। তো প্রথম ভেবেছিলাম এই পাত্রে হবে না, কিন্তু পরে দেখি যে না, কিছুক্ষণ কষানোর পরে মাংসের পরিমাণটা কমে গিয়েছে। তো এভাবে বেশ কিছুক্ষণ সময় চুলাটা মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর অপর দিকে আরেক চুলায় আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি। সবসময় গরুর গোশত বা যে কোনো গোশত রান্না করার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করবেন, তাতে করে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। মাংসটা মোলায়েম হয়ে থাকে এবং খেতেও কিন্তু টেস্টি হয়ে থাকে। তো আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন, যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন। এখন শুধু সিদ্ধ হয়ে যাবার পালা। তো অপেক্ষা করছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব, কারণ একটু বেশি মশলা দিয়ে যখনই কিছু রান্না করবেন সেক্ষেত্রে পাত্রের তলায় কিন্তু লেগে যাবার একটা সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন আমার গরুর গোশতটা প্রায় রান্না হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিতে পারেন। আর যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শেষ সময়ে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা শেষ সময় দিলে যে কোনো তরকারি থেকে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন। যে কোনো গোশত বা যে কোনো তরকারির শেষ সময়ে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অসাধারণ হয়েছে। তৈরি হয়ে গিয়েছে আজকের গরুর গোশত রান্না। আশা করি আপনাদের কাজে আসবে। কে না পারেন গরুর গোশত রান্না করতে? আমি মনে করি সবাই কম বেশি পারেন। তবু যারা নতুন রাঁধুনি, ব্যাচেলার ভাইয়া বা স্টুডেন্ট, তাদের কিছুটা হলেও উপকারে আসবে। যেহেতু সামনে কুরবানির ঈদ আসছে, সেক্ষেত্রে অনেক অনেক মাংস কিন্তু আমাদেরকে রান্না করতে হবে। আর তাই সাধারণ রেসিপিটাই আমি আগে দেখিয়ে নিচ্ছি, কারণ প্রথমেই আমরা কিন্তু ঈদের দিন এভাবে মাংসগুলোকে রান্না করে থাকি। এবারে চলে এসেছি আবারও আজকে গরুর গোশত রান্না করে নেব। আজকে রান্না করব আলু দিয়ে। সেজন্য আমি 1.5 কেজি গরুর গোশত নিয়ে নিয়েছি, আর আজকে গোশতটাকে হাতে মাখিয়ে নেব।
এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর 1.5 টেবিল স্পুন করে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুনের থেকে একটু কম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ঝালের জন্য মরিচের গুঁড়াটা আমি 1 টেবিল স্পুনই দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে সম্পূর্ণ হাতে মাখিয়ে নেবার পালা। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছিলাম, দেখতেই পেয়েছেন। এই সরিষার তেল এবং মশলাগুলো সহ মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে একদম খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এভাবে আমি 10 মিনিট রেখে দিব, তারপর 10 মিনিট পরে চুলায় চলে যাব। গরু গোশতটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়ে থাকে, আপনারা সবাই কম বেশি জানেন। তো আমরা ঈদের দিন এই মাংসগুলোকে যার যেভাবে সুবিধা সেভাবে রান্না করে নিতে পারবো। সময় হবে না মাংসটাকে আলাদা মশলা কষিয়ে রান্না করার মতো, সেজন্য হাতে মাখিয়ে কিভাবে গরু গোশত রান্না করা যায় সেটাও দেখিয়ে দিলাম। চুলা ধরিয়ে দিয়েছিলাম এরই মধ্যে, আর মাংসটা কষানো শুরু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মোটামুটি এক পর্ব কষানো হয়ে গিয়েছে, কিছুটা পানি উঠে এসেছে। এই পানিতে মাংসটা মোটামুটি সিদ্ধ করে নিব। আর এখন আমি পরিমাণ মতো আলু কেটে এর মধ্যে দিয়ে নিয়েছি। যাদের আলু পছন্দ না তারা দিবেন না, তবে আলু দিয়ে কিভাবে গরু গোশত রান্না করতে হয় সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো এখন আলু এবং মাংসগুলোকে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিব। আর গরু গোশতে কিন্তু আলুটা খুবই টেস্টি হয়ে থাকে, আপনারা খেয়ে দেখবেন। পোলাও, পরোটা, রুটি, লুচি, ভাত সব কিছুর সাথে খুবই ভালো লাগে। আমার কাছে তো পোলাওর সাথে আলু দিয়ে গরু গোশত খুবই পছন্দ। কেউ না খেলেও আমি খাবো, আমার জন্য হলেও আমি একটা বা দুটো আলু দিয়ে থাকি। তো এখন আলু এবং গোশতটাকে উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় আমি আবারও গরম পানি বসিয়ে দিয়েছি। এক্ষেত্রেও আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করব। আর আমি প্রায় সাধারণত সব রেসিপিতেই গরম পানিটা ব্যবহার করে থাকি। এতে করে একটা সুবিধা আছে, মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে থাকে আর তরকারির টেস্টটা যেন বহুগুণে বেড়ে যায়। কেননা যখন আমরা কষিয়ে থাকি তখন কিন্তু তরকারিটা মোটামুটি গরম থাকে। হঠাৎ করে ঠান্ডা পানি দিলে ওই যে কুকিং প্রসেসটা একটু নষ্ট হয়ে যায়, তখন মাংস বা মাছ এগুলো একটু কেমন জানি হয়ে যায়। তো সেক্ষেত্রে টেস্টটা ভালো পাওয়া যায় না। তো এমনভাবে ঝোল দিয়েছি মাংস এবং আলুটা সিদ্ধ হয়ে আমার চাহিদা অনুযায়ী ঝোলে পরিণত হবে। আপনারা আপনাদের পছন্দ মতো এই কাজটি করে নেবেন। আর গরুর গোশত কীভাবে হাতে মাখিয়ে রান্না করা যায় সেই রেসিপিটাও আপনাদেরকে এক ভিডিওতে দেখিয়ে দিলাম। প্রথমে দেখিয়েছি গরুর গোশত কষা রান্না করা, আর এখন দেখিয়ে দিচ্ছি আলু দিয়ে ঝোল দিয়ে রান্না করা। দুটো রেসিপি আপনারা এক ভিডিওতে পেয়ে যাবেন। শেষ সময়ে কিছু কাঁচামরিচ আবারও দিয়ে দিচ্ছি। এটা আপনারা জানেন যে শেষ সময়ে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে। তৈরি হয়ে গিয়েছে আজকের গরুর গোশত দিয়ে আলুর ঝোল।